বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 26 একরের ধাঁচে জঙ্গি নাশকতার চেষ্টা বানচাল করে দিল উপকূলরক্ষী বাহিনী। গুজরাট উপকূলে মাঝ সমুদ্রে উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল সন্দেহজনক পাক নৌকা। করাচি থেকে আসছিল নৌকাটি। 26/11 ধাঁচে জঙ্গি নাশকতার চেষ্টা বানচাল করে দিল উপকূলরক্ষী বাহিনী। গুজরাট উপকূলে মাঝ সমুদ্রে উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল সন্দেহজনক পাক নৌকা। নৌকার যাত্রীদের টেলি কথোপকথন রেকর্ড করে তাদের ধরে ফেলে উপকূলরক্ষী বাহিনী। করাচি থেকে আসছিল নৌকাটি। উপকূলরক্ষী বাহিনী নৌকাটিকে মাঝ সমুদ্রে থামার নির্দেশ দেওয়া মাত্র তাতে আগুন ধরিয়ে দেয় নৌকার যাত্রীরা। তারপরই বিস্ফোরণ ঘটে, যার জেরে ডুবে যায় নৌকাটি। করাচি থেকে আগত এই নৌকায় 4 জন সন্দেহভাজন জঙ্গি ছিল। সূত্রের খবর, গোয়েন্দারা জানতে পারেন করাচির কাছে কেটিবান্দের এলাকার একটি নৌকা অবৈধভাবে আরব সাগরে ভারতীয় সীমানায় ঢোকার চেষ্টা করছে। এরপরই উপকূলরক্ষী বাহিনীর ডোর্নিয়ার এয়ারক্রাফট তল্লাশি শুরু করে। তারা নৌকাটি চিহ্নিত করে। এরপরই উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ পাকিস্তানের নৌকাটিকে থামার নির্দেশ দেওয়া মাত্র সে তার গতি আরও বাড়িয়ে ভারতীয় জলসীমা থেকে পালানোর চেষ্টা করে বলে প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। এরপরই নৌকাটির যাত্রীদের সতর্ক করতে গুলি ছোড়ে উপকূলরক্ষী বাহিনী। নৌকার সন্দেহভাজন জঙ্গিরা নৌকায় আগুন ধরিয়ে দেয় বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি বিবৃতিতে জানানো হয়েছে। খারাপ আবহাওয়া, ঝড়ো হাওয়া এবং অন্ধকারের জেরে নৌকা কিংবা নৌকার যাত্রী কাউকে উদ্ধার করা যায়নি। 26/11 মুম্বাই হামলার সময়ও পাক জঙ্গিরা জলপথে মুম্বাইয়ে পৌঁছেছিল। देखिए, हमें इनपुट मिला था। एक इंटेलिजेंस एजेंसी से इनपुट आया था। अपने जो सरफेस यूनिट है, जो जहाज होते हैं पानी के, उनको भी तैयार किया और वो पानी के जहाज को भी उधर भेजना शुरू कर दिया। जब उस जहाज ने उसको कन्फ्रंट किया तो उस समय वो बोट ने अपनी लाइट ऑफ करके इवेजिव मैन्यूवर्स इधर उधर जाना शुरू कर दिया, भागना शुरू कर दिया, और भी हमारी तरफ को, हमारे बॉर्डर की तरफ को आनी शुरू हुई। और उसने लाइट बुझा के सारा ये दिखा दिया कि वो सरेंडर नहीं करना चाह रहा है। उसने जब वार्निंग नहीं सुनी, लाउड हेलर पे हमारे कुछ वार्निंग शॉट अक्रॉस द बाउज, एक रूल्स ऑफ एंगेजमेंट होता है, उसके हिसाब से हमारे जो कमान अधिकारी है उन्होंने पूरा फॉलो किया। जब वो पूरा करने के बाद भी नहीं आए तो कुछ देर में वो सारे जो क्रू थे नीचे जाके कहीं आग लगा दी और थोड़ी देर में पूरी बोट जो है आग का एक गोला जैसा बन गया और वो करीब 6:33 के आसपास सुबह जो है वो पूरी डूब गई। এদিকে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে পাকিস্তানকে কাঠগড়ায় তুললেন রাজনাথ সিং। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান, আর এই প্রয়াসকে আড়াল করতেই তারা সীমান্তে লাগাতার গোলাগুলি চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কোনো সংশয়ই নেই। গুলিবর্ষণের আড়ালে জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে মরিয়া পাকিস্তান। রাজনাথ বলেন, জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তান ভারতের দিকে গোলাগুলি চালিয়ে যাচ্ছে, তবে বিএসএফ জওয়ানরাও উপযুক্ত জবাব দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দক্ষিণ জেলার সীমান্তবর্তী গ্রাম ঘোষখামারে উদ্বোধন হলো 4,86,00,000 টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক বিওপি। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছিলেন বিএসএফ 29 নং বাহিনীর আইজি বিএন শর্মা সহ অন্যান্য আধিকারিকরা। দক্ষিণ জেলার সীমান্ত লাগোয়া গ্রাম রাজনগর ঘোষখামারে উদ্বোধন হল সীমান্ত বাহিনীর 29 নং ব্যাটালিয়নের অত্যাধুনিক বিওপির। এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ঘোষখামারে এটাই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম সফর, আর একে কেন্দ্র করে এলাকায় অসংখ্য জাতি উপজাতি অংশের লোক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এক নজর দেখতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন ঘোষখামার উচ্চ বিদ্যালয় মাঠে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার ঘোষখামারের উচ্চ বিদ্যালয়ে পৌঁছতেই সেই ভিড় যেন জনসমুদ্রের রূপ নেয়। সেখান থেকে মুখ্যমন্ত্রী মানিক সরকার সোজা চলে যান 3 একর জমিতে গড়ে ওঠা 4,86,00,000 টাকা ব্যয়ে নবনির্মিত বিওপিতে। উদ্বোধন করেন বিওপির। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ 29 নং বাহিনীর আইজি ভোলানাথ শর্মা, ডিআইজি বিএস তলিয়া, রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ, দক্ষিণ জেলার জেলাশাসক আর কে নোয়াতিয়া, এসপি ভানুপদ চক্রবর্তী, বিধায়ক সুধন দাস সহ অন্যান্য আধিকারিকরা। উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে সীমান্ত এলাকার জনগণ ও বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ভালো সম্পর্ক রাখবেন। অভিযোগ থাকলে পর এই যে এই বাড়িটা তৈরি হলো আপনাদের এলাকা, এটা একটা থানার মতোই। এখানে বিএসএফ এর অফিসাররা থাকবেন। এখানে এসে লিখিতভাবে, মৌখিকভাবে আপনাদের অভিযোগ জানাবেন, বিএসএফ শুনবেন। কাজে উভয়ের আলোচনার মধ্য দিয়ে কোনো ভুল বোঝাবুঝি যদি তৈরি হয়ও সেটা দূর করার ক্ষেত্রে
বিএসএফ এবং এলাকার নাগরিকরা মিলেমিশে আপনারা কাজ করবেন। যারা খারাপ কাজ করে তাদের চতুর্থ দিন তাদের কাজ না, চতুর্থ দিন যারা খারাপ কাজের মোকাবেলা করে তাদের কাজে। এই কারণেই এই জাতীয় কাজে আপনাদের পরিবারের কেউ যদি যুক্ত থাকে, কেউ আছে কিনা আমি জানি না, হয়তো নাও থাকতে পারেন, তাহলে খুব ভালো। যদি যুক্ত থাকেন এর থেকে নিরস্ত করবেন। আর আপনাদের ঘরের ছেলেরা পুলেরা পুরুষরা যাতে কোনো মতেই এই জাতীয় কাজ করার চেষ্টা না করে সেটা করবেন এবং সৎ পথে থেকে তাদের সাথে ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন। তাদের হাতে অস্ত্র আছে বলে, ক্ষমতা আছে বলে যেমন খুশি তেমন অস্ত্র ব্যবহার করবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না। অস্ত্র যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করে পারা যায় ততক্ষণ অস্ত্র ব্যবহার না করে কথাবার্তার মাধ্যমে। বিএসএফ এর আইজি বিএন শর্মা বলেন, जो लोकल कमांडर हैं वो अपने लेवल पर, बटालियन लेवल पर, कंपनी लेवल पर जो सिविल एडमिनिस्ट्रेशन है उनके साथ में नजदीक से कोऑर्डिनेशन करके और आपस में तालमेल करके जो हम अपनी ड्यूटी है उसको निभा रहे हैं। साथ साथ हम सिविक एक्शन के माध्यम से जो ग्रामीण लोगों की आवश्यकताएं हैं उनको हम पूरा करने की कोशिश करते हैं। मैं अपनी बटालियन और सेक्टर की ओर से महोदय को ये एक तरह से आश्वासन देना चाहूँगा कि हमारी जो सीमा सुरक्षा बल की बटालियंस हैं वो पूरे तन मन से और पूरी जोश से सीमा पर जो हमारा दिया हुआ कर्तव्य है उसको हम पूरा करेंगे। मैं साथ साथ এরপর মুখ্যমন্ত্রী বিএসএফ এর হয়ে দুটি হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ করেন। ফেরার পথে মুখ্যমন্ত্রী ঘোষখামার উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং খেলার ছলে নিজের ওজনও পরিমাপ করেন। এদিনের মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। উল্লেখ্য, শুক্রবারই উত্তর ও ধলাই জেলায় এ ধরনের আরও দুটি বিওপির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 14 বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল 2 কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনা উত্তরপ্রদেশের বদায়ুতে। অভিযুক্ত 2 কনস্টেবলের বিরুদ্ধে থানায় এফআইআর হয়েছে। অভিযুক্তরা পলাতক। উত্তরপ্রদেশের বদায়ুতে রক্ষকই অবতীর্ণ হল ভক্ষকের ভূমিকায়। 14 বছরের এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে থানার মধ্যে গণধর্ষণ করল 2 কনস্টেবল। ঘটনা প্রকাশ্যে আসার পরই কড়া মনোভাব নিয়েছে প্রশাসন। অভিযুক্ত 2 কনস্টেবল বীরপাল সিং যাদব ও অবনীশ যাদবকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা ফেরার। তাদের ধরতে সর্বত প্রচেষ্টা চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। পুলিশ সূত্রে জানা গেছে, গত 31শে ডিসেম্বর রাতে অভিযুক্তরা 14 বছরের ওই কিশোরীকে বাড়ি থেকে টেনে এনে মুসাজহাক থানায় গণধর্ষণ করে। এরপর নির্যাতিতার মা 2 কনস্টেবলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এই ঘটনার কড়া নিন্দা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দুষ্কৃতীদের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ঘটনার কার্যকরী তদন্তের জন্য রাজ্য পুলিশের সদর দফতর থেকে এক উচ্চপদস্থ আধিকারিককে সংশ্লিষ্ট থানায় যাওয়ার নির্দেশ দিয়েছেন অখিলেশ। डालो और आवाज गाने ना बोले ना तो मुँह दाब लो और लेके चले गए थाने पास कमरा हो वहाँ लाइए, वहाँ बोले ना दो और कमरा में बेइज्जती करी। फिर उन्होंने अपने आप को लाइए और सिरसाई तरफ छोड़ दो। कुछ आरक्षियों के द्वारा 2 आरक्षियों के द्वारा बलात्कार लड़की के साथ किया गया। तो इस संबंध में वो एप्लीकेशन थाने में भेज करके इसमें अभियोग पंजीकृत करा दिया गया है। इसमें फर्दर विवेचना होगी। विवेचना के उपरांत जो भी इसमें दोषी पाए जाएगी उसके विरुद्ध कार्रवाई की जाएगी और उसका पीड़िता का मेडिकल परीक्षण कराया जाएगा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। 1 জানুয়ারি থেকে শুরু হলো ন্যাশনাল হ্যান্ডলুম এক্সপো 2015। এর উদ্বোধন করেন মন্ত্রী তপন চক্রবর্তী। রাজধানীর পূর্বাশা মাঠে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। ইংরেজি নববর্ষের দিন থেকে শুরু হলো ন্যাশনাল হ্যান্ডলুম এক্সপো 2015। আগামী 15 জানুয়ারি পর্যন্ত চলবে এই এক্সপো। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী। প্রদীপ প্রজ্বলন ও রঙিন বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করে মন্ত্রী বলেন, গোটা দেশের সামনে এখন হ্যান্ডলুমের কাছে বড় চ্যালেঞ্জ পাওয়ার লুম। তবে ত্রিপুরা সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে হ্যান্ডলুম শিল্পকে টিকিয়ে রাখা যায়। এর জন্য হ্যান্ডলুমের সামগ্রীগুলিকে সময় উপযোগী করে তোলার জন্য নানান সোসাইটির মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে।
গোটা দেশের সামনে এখন মূল সমস্যা হচ্ছে পাওয়ারলুম এসে গেছে, তার সাথে হ্যান্ডলুম টিকে থাকতে পারবে কিনা। এটা শুধু আমাদের ত্রিপুরা রাজ্য নয়, গোটা দেশের সামনেই একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হয়েছে। হ্যান্ডলুমের প্রোডাক্ট এবং পাওয়ারলুমের প্রোডাক্টের মধ্যে নিশ্চয়ই গুণগত দিক থেকে একটা পার্থক্য থাকবে, কিন্তু কোনো অবস্থাতে এখনো আমাদের দেশে হ্যান্ডলুমের প্রোডাক্টকে একেবারে ছেটে ফেলে দেওয়ার মতো অবস্থাতে চলে যায়নি। যদি সরকার তাদের পাশে দাঁড়ায় তাহলে এই শিল্পটাও আবার মাথা তুলে দাঁড়াতে পারে। এই দৃষ্টান্ত আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি। আমরা চেষ্টা করছি এখন তাদের যে প্রোডাক্ট। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গোপাল রায়, আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা। ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের সহায়তায় এবং ত্রিপুরা সরকারের হস্ততাঁত, কারুশিল্প ও রেশম দপ্তরের উদ্যোগে এই এক্সপোটি অনুষ্ঠিত হচ্ছে। এতে ত্রিপুরার বিভিন্ন উপজাতি অংশের জনগোষ্ঠীর মানুষ তাদের চিরাচরিত তাঁতের তৈরি কাপড় ও ত্রিপুরার কাঠ এবং বাঁশের তৈরি সামগ্রীর স্টল রয়েছে। রাজধানীর পূর্বাশা মাঠে অনুষ্ঠিত হচ্ছে মেলাটি। শুরুর দিনেই মাঠে প্রচুর সংখ্যক লোক লক্ষ্য করা যায়। হস্ততাঁত, কারুশিল্প সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ও আগ্রহ গড়ে তুলতে এদিন বিকেলে রাজধানীর রাজপথে এক বর্ণাঢ্য র্যালিও আয়োজন করা হয়েছিল। এদিন ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও আমবাসা 44 নং জাতীয় সড়কে ঘটে যান দুর্ঘটনা। এক কমান্ডার জিপ ধাক্কা দেয় এক ঠেলা চালককে। ঘটনাস্থলেই ওই ঠেলা চালকের মৃত্যু হয় আর সহচালক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। লংতরে থানছড়ায় যান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আমবাসায়। ঘটনা শুক্রবার দুপুরে আমবাসা সিএমও অফিস সংলগ্ন 44 নং জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, TR042146 নম্বরের একটি কমান্ডার জিপ মনু থেকে আমবাসার দিকে আসছিল। তখন ঠেলাচালক রঞ্জিত দাস ও সহচালক রাজুধর ঠেলাতে ধান নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় কমান্ডার জিপ পেছন থেকে ঠেলাতে ধাক্কা মারে। তখন ঘটনাস্থলে রঞ্জিত দাস মারা যায় আর রাজুধরকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে চিকিৎসকরা জানান, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, দুটো পেশেন্ট আছে, এর মধ্যে একটা পেশেন্ট হচ্ছে ব্রড ডেড আর একটা তো এখন ইনজুর্ড আছে। পেশেন্টটার আমরা এখন ট্যাকল করছি। এখন আমরা মানে উই আর ওয়েটিং ফর দি পেশেন্ট পার্টি টু কাম। তো ঠিক মতো বলতে পারছে না, কারণ যেজন মারা গেছে উনি তো শেষ, মানে ডেথ হয়ে গেছে। আর আরেকজন যে আছে ইনজুর্ড, তাই না একটু ডিসওরিয়েন্টেড হয়ে গেছে এখন। কি মানে মাইনর কোনো না মেজর প্রবলেম? কোনটা? এখানে পেশেন্টের মেজর প্রবলেম আর মাইনর প্রবলেম? মেজরই ওয়েস্টে ইঞ্জুরি আছে, ওয়েস্টে আর চেস্টে আর লেফট এলবো জয়েন্টে। এটা তো এখন মানে বলা যাচ্ছে না, প্রপার ইনভেস্টিগেশন করতে হইব, এক্সরেশন করতে হইব, সিটি স্ক্যানটা। একজন যাত্রী জানান, জিপ চালকের অসাবধানতার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। মানে আমি তো কাজটা চলতেছে, গাড়ি মোটামুটি ভালো স্পিড হয়েছে। আওয়ার পরে আমি পিছন দাঁড়া রয়েছি, মানে এতটুকু মানে শব্দ ভালো দিয়ে একদম ওই হেড দোকান পুরো ডাইরেক্ট বাড়ি দিয়ে মানে হেড দোকানের সামনে কেমন আর কি। এবার তো নেমা দিই আমার সম্বন্ধে গাড়ির লোক আছে, রিক্সা ড্রাইভার দুজন মদমত্ত অবস্থায় আসছিল। আমি তো পিছনে উঠছি, আমার দেখা তো করতাম না। আমি তো ওই গাড়িতে পিছনে মানে রোডাকে বাড়ি গেছি, যাতে বাড়ি গেছি আমি রোডটার পিছনে। এত গাড়ি বাড়ি থাকে আমি সামনে নেই, গাড়ি বাড়ি গেছে এত নেমে নাই। আপনি কি গাড়ির মধ্যে আসছিলেন? আমি পিছনে ধরে আসলাম। গাড়িটার স্পিড কত ছিল মনে করেন মোটামুটি আন্দাজ মোতাবেক? 50 হইব। এটা তো ঢুকছে, এটা কি হয়েছিল? ডাইরেক্ট বাড়ি দিছে না মানে এত দিয়েছে হেড যেমন বাইরে গেছে, এদিকে ঠেকা রয়েছে। আমি গাড়িটার পিছনে তারা আসলে খেলাটা কোনো ঢুকতে আসলো আর কি। আর এত সুদা দিয়ে গেছে গ্যাস মাছ আর কি। আপনি দেখছেন যে মোটামুটি মনে করেন দূষিত নয়, মানে যে জায়গাটা দূষিত হলে নিয়ম ড্রাইভার দুষ্টা ড্রাইভার রইব। এদিকে চালক সেন্টুপালকে আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 3রা ও 4 জানুয়ারি শ্রীরামপুর বিবেকানন্দ ভবনে অনুষ্ঠিত হবে সিপিএমের কৈলাসহর মহকুমা কমিটির 21তম সম্মেলন। এই উপলক্ষে পার্টির কর্মী সমর্থকরা ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে সাজিয়ে তুলছে সম্মেলনের স্থান, কিন্তু দুষ্কৃতীর দল নষ্ট করে দিচ্ছে প্রচার সজ্জা। অভিযোগের তীর বিরোধী দলের দিকে। আগামী 3রা ও 4 জানুয়ারি শ্রীরামপুরের বিবেকানন্দ ভবনে অনুষ্ঠিত হবে সিপিএমের কৈলাসহর মহকুমা কমিটির 21তম সম্মেলন। 3রা জানুয়ারি বিকালে শ্রীরামপুর বৈদ্যনাথ কর্নারে অনুষ্ঠিত হবে দলের প্রকাশ্য সমাবেশ, যেখানে বক্তব্য রাখবেন
সিপিএম এর রাজ্য সম্পাদক বিজন ধর, দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তপন চক্রবর্তী সহ পার্টির নেতারা। এই মহকুমা সম্মেলনকে সফল করে তুলতে মহকুমার বিভিন্ন প্রান্তে প্রচার সজ্জার কাজে ব্যস্ত রয়েছেন পার্টির কর্মীরা। দিনরাত এক করে পার্টির কর্মীরা সম্মেলনের স্থান শ্রীরামপুরকে ফ্ল্যাগ ফেস্টুনে মুড়ে দিচ্ছেন। এরই মধ্যে 31শে ডিসেম্বর অর্থাৎ ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে প্রচারসজ্জা নষ্ট করে দেয় কিছু দুষ্কৃতী। বহু জায়গায় দেখা গেছে ফ্ল্যাগগুলো পাশের ড্রেনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে মহকুমা সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিপিএম নেতা কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, এটা কোনো দুষ্কৃতির কাজ নয়। বিরোধী দলের কর্মী সমর্থকরা হতাশাগ্রস্ত হয়েই এই কাজ করেছেন, কারণ তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। 21তম মহকুমা সম্মেলন 3 এবং 4 তারিখ আমাদের এই শ্রীরামপুর বিবেকানন্দ রোডে অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে 3 তারিখ প্রকাশ্য সমাবেশের মাধ্যমে শুরু হবে। এর বক্তা হিসেবে থাকবেন আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিজন ধর এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তপন চক্রবর্তী। দলগুলো বিভিন্ন কুৎসা রচনা করছে, সেই জায়গায় যখন মানুষ সংগঠিতভাবে রাজ্যের বামফ্রন্ট সরকারকে আঁকড়ে ধরে রেখেছেন এবং সেই জায়গায় লক্ষ্য করছি যে দিশাহারা হয়ে আমাদের প্রচার সজ্জাগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইংরেজি নববর্ষের দিনে দর্শকদের ভিড় উপচে পড়ে সিপাহীজলায়। নাচ গান আর বনভোজনের মধ্য দিয়ে কাটল নববর্ষ। নববর্ষ উপলক্ষে পরিপাটি করে সাজিয়ে তোলা হয় চিড়িয়াখানা। ইংরেজি নববর্ষের দিনে প্রচুর অতিথি সমাগম হলো সিপাহীজলায়। নাচ গান আর বনভোজনের মধ্য দিয়ে কাটল দিনটি। রাজ্যের নানা প্রান্ত থেকে দর্শক অতিথিরা চিড়িয়াখানায় আসেন এদিন। ভিড় উপচে পড়ে নৌকাঘাটেও। মন্দ আবহাওয়ার জন্য সকালের দিকে ভিড় খুব এমনটা ছিল না। দুপুরের পর চিড়িয়াখানায় এসে পৌঁছতে শুরু করে গাড়ি। পিকনিক স্পটে বসে গানের আসর। অতিথিরা হারমোনিয়াম, গিটার নিয়ে আসেন। ছড়িয়ে ছিটিয়ে বসে আসর। তরুণ সমাজে উপস্থিত ছিল সবচেয়ে বেশি। নববর্ষ উপলক্ষে সাজিয়ে তোলা হয় অভয়ারণ্য এলাকা। এ বিষয়ে অভয়ারণ্যের এক আধিকারিক জানান, 1 জানুয়ারি হিসাবে ওয়েদারটা শুরুর দিকে খারাপ ছিল আর কি, কিন্তু তারপরে আস্তে আস্তে দুপুরের দিকে যখন একটু বৃষ্টি থেমে রৌদ্র উঠতে শুরু করে, মানুষের যে একটা 1 জানুয়ারি সেলিব্রেশনের উঠতে সিপাহীজলা আসার যে একটা করার চেষ্টা করে জেনারেলি পিকনিক থেকে আসার পরে দিনের শেষে, তার জন্য ব্যবস্থা রয়েছে যাতে যারা সত্যি উপভোগ করতে এসছে সিপাহীজলাটাকে, চিড়িয়াখানাটাকে, তাদের যেন কোনো কষ্ট না হয়। দিনের শেষে আমরা দেখেছি যে আশানুরূপ ভিড় হয়েছে। আমাদের এখানে যে প্রাণীগুলো আছে, বিশেষভাবে বাইরের থেকে যারা আসে আমাদের সিপাহীজলা দেখতে, ওদের জন্য বিশেষভাবে আকর্ষণ করে প্রত্যেকটা প্রাণী। কারণ আমাদের এখানে কিছু প্রাণী আছে যেমন বিন্টু রং, ফিশিং ক্যাট, ইয়েলো থ্রোটেড মার্টিন, চশমা বানর, মেঘলা চিতা, এসব অন্য কোথাও ভারতবর্ষের কোনো চিড়িয়াখানায় দেখতে পায় না। ডিসেম্বরের শেষ 2 সপ্তাহ চিড়িয়াখানা আরও পরিপাটি করে তোলার কাজ হয়। বৃহস্পতিবার দেখা যায় অভয়ারণ্যের নানা পয়েন্টে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও ব্যানার। এছাড়াও প্রাণী ও প্রাণী বিষয়ক সাইনবোর্ড লাগানো হয়েছে 30টি। দর্শকরা যাতে নানা বন্যপ্রাণী সম্পর্কে জানতে পারেন, এর জন্য নানা রকম ফ্লেক্স লাগানো হয়েছে। এটাও নববর্ষের উপহার। কোনো বন্যপ্রাণী সম্পর্কে বিশদ জানতে পারবেন দর্শকরা। বৃহস্পতিবার চিড়িয়াখানা, নৌকাঘাট এবং পিকনিক স্পটে সমান ভিড় দেখা যায় দর্শকদের। এই মরশুমে সবচেয়ে বেশি ভিড় দিবস এদিন। আগরতলা থেকে এসছে, আগরতলা থেকে উদয়পুর গেছিলাম, 1 জানুয়ারি ঘুরে আসলাম। উদয়পুর থেকে এসে চিড়িয়াখানা ঢুকলাম, বাচ্চাদের নিয়ে এসছি, সবকিছু ঘুরছি, দেখছি। তো বাঘ, নতুন কিছু ভাল্লুক নিয়ে এসছে, এগুলো দেখলাম। জলহস্তি দেখলাম, খাবার খেতে উঠে আসলো জল থেকে পুরোটা। গেছিলাম, উদয়পুর থেকে এসছি। উদয়পুর থেকে এসে এই চিড়িয়াখানায় ঢুকেছি, ঢুকে দেখছি সবকিছু, ঘুরে বেড়াচ্ছি। তারপর জলহস্তি দেখেছি, তারপর অনেকগুলো ভালুক ছিল, শিয়াল ছিল। তারপর ভালো উপভোগ করছি, কারণ ফ্যামিলির সাথে আছি, হাজব্যান্ডের সাথে আছি। হাজব্যান্ড সময় পায় না, আজ সময় দিয়েছে, সেটাই তো সবচেয়ে বড় ব্যাপার। অনেক কিছু দেখলাম, অজগর ঘুমিয়ে আছে, তারপর ভালো দেখলাম 3টা, ওদের ঠান্ডা লেগে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই বিদ্যুৎ নিগমের মাটির নিচে কেবল তার টানা নিয়ে অনিয়ম, দূরদর্শিতার এবং সঠিক টেকনিশিয়ানের অভাবে বিপদসংকুল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে খোয়াই পুরো এলাকা। খোয়াই বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে অতি নিম্নমানের বিদ্যুৎ পরিবাহী কেবল তার দিয়ে বিদ্যুৎ পরিবাহী লাইন
টানার গুরুতর অভিযোগ উঠেছে খোয়াইবাসীর তরফে। খোয়াই পৌর পরিষদ এলাকায় এই নিম্নমানের কাজের ব্যাপক ঘোটালার অভিযোগ মিলছে। খোয়াই জেলা এখন বিপদসংকুল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে খোয়াই জেলার বিদ্যুৎ পরিষেবা। রাজ্য সরকার সদিচ্ছা থাকলেও নিয়ন্ত্রণ নেই দপ্তরের উপর, এমনটাই অভিযোগ জনৈক বিদ্যুৎ কর্মকর্তার। যোগ্য অফিসার এবং যোগ্য কর্মীরা কাজ করতে পারছেন না। খোয়াই শহর অবশ্যই উন্নয়নমুখী, চারিদিকে সাজো সাজো রব, কিন্তু প্রায় প্রত্যেকটি উন্নয়ন কর্মসূচিতে দূরদর্শিতার অভাব বোধ করছেন অনেকেই। শহর সুন্দর করার জন্য খোয়াই পৌর এলাকায় মাটির নিচে বিদ্যুৎ পরিবাহী কেবল লাইন টানা হচ্ছে, কিন্তু এত নিম্নমানের কাজ হচ্ছে যে খোয়াই বিদ্যুৎ নিগমের পাশ দিয়ে দুর্গানগর এলাকায় বিদ্যুৎ পরিবাহী কেবল লাইনে সামান্য ইমার্জেন্সি লাইন টেস্টের জন্য দেওয়ার প্রায় সাথে সাথেই ব্রাস্ট হয়ে যায়। অথচ মজার ব্যাপার হলো বিদ্যুৎ পরিবাহী কেবল লাইনের কোনো টেকনিশিয়ান খোয়াই বিদ্যুৎ নিগমে নেই। কিছু অত্যুৎসাহী খোয়াই বিদ্যুৎ কর্মীরা কোথায় ব্রাস্ট হয়েছে তা দেখতে আবার মাটি খুঁড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিবাহী কেবল তার মাটির উপর তুলে টুকরো টুকরো করে নষ্ট করেন। তারপরও কোন জায়গায় ব্রাস্ট হয়েছে তা ধরা পড়েনি, কিন্তু লক্ষ লক্ষ সরকারি অর্থ কিন্তু বিনষ্ট হয়ে গেল মুহূর্তেই। জনৈক ইঞ্জিনিয়ার জানান, সমগ্র খোয়াই শহরে বিদ্যুৎ পরিবাহী কেবল লাইন মাটির নিচে বসানোর কাজ অতি নিম্নমানের হয়েছে, যা ভবিষ্যতেই কথা বলবে। কোনো নিয়মনীতি মানা হয়নি, ব্র্যান্ডের তার লাগানো হয়নি। যে ড্রেন দিয়ে বিদ্যুৎ পরিবাহী কেবল তার নিয়ে যাওয়া হয় তার গভীরতা এবং ড্রেনের নিচে ইট এবং গাঁথনি, তার উপর বিদ্যুৎ পরিবাহী কেবল তার এবং পরিশেষে আবার ইট এবং গাঁথনি দিয়ে পরিপূর্ণভাবে কাজ করার কথা থাকলেও বাস্তবে চিত্রটা ঠিক উল্টো, যার ভয়ঙ্কর পরিণাম ভোগ করতে হবে খোয়াইবাসীকে। আমরা দেখলাম যে এখানে একটা স্পট পাবদা পাইছি, পাইয়া এই জায়গার মধ্যে আমরা কাটছি, কেটে সেটাও দেখলাম যে একটা ফ্রিজে এখন আবার ফল দেখাইতেছে। এই ফলটা তো আমরা আবার হাই অথরিটিও জানাইছি, এরপরে আগরতলা টেস্টিং টিম যে অফিসি তারা মানে এখানে তো আইতেছে না, যার লিগে আমরা এগুলি আর ফল খুঁজে পাইতেছি না। কারণ এটা তো আমরা তো মেশিন জানি, তার কাছে আছে মেশিন দিয়ে তারা ফলটা ডিটেক্ট করার পরে এরপর দেখা যায় যে আমরা ফলটা বাইর করে আমরা কাজ করি। খোয়াইতে কোনো কেবলের কোনো টেকনিশিয়ান আছে কিনা? না, খোয়াই কোনো কেবলের টেকনিশিয়ান নেই। যার ফলে কেবল লাইন যে টানা হয়েছিল যদি কোনো মানে ত্রুটি দেখা যায় তখন আপনারা কি করবেন? তখন তো আগরতলা থেকে তো তারা আইব, আয়া সেরা আপনারা ফল ডিটেক্ট করে দিব, দিলে পরে আমরা তখনই এখান থেকে ফলটা পাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হোটেলের কক্ষ থেকে রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা হোটেল চত্বরে। ঘটনা তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়ার একটি হোটেলের কক্ষ থেকে রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হলো এক যুবকের। পরে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহত যুবকের নাম চঞ্চল পাল, বাড়ি তেলিয়ামুড়ার মাইগঙ্গা এলাকায়। হোটেল থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার চন্দন পালের ৩৬ বছরের বিবাহিত পুত্র চঞ্চল পাল গত ১৯ ডিসেম্বর থেকে তেলিয়ামুড়া ধর্মনগর এলাকার চান হোটেলে থাকছে। পেশায় তিনি রেশন ডিলার ছিল, কিন্তু কয়েকদিন আগেই তার রেশনের ডিলারশিপ খারিজ হয়ে যায়। এদিকে বৃহস্পতিবার রাত্রি খাওয়া দাওয়ার পর হোটেলের নির্ধারিত কক্ষে ঘুমোতে যায় চঞ্চল। শুক্রবার হোটেলের কর্মীরা চঞ্চল পালের কক্ষের দরজা বেলা ১১টা পর্যন্ত বন্ধ থাকায় সন্দেহের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশে। পরিবারের লোক এবং প্রশাসনের কর্মীদের উপস্থিতিতে পুলিশ কক্ষের দরজা ভেঙে হোটেল কক্ষের একটি কাঠে ফাঁসি দেওয়া অবস্থায় চঞ্চল পালের মৃতদেহ উদ্ধার করে। সংশ্লিষ্ট বিষয়ে মৃতের শ্বশুরের অভিমত, ব্যবসায় প্রচুর টাকা ক্ষতি হয়েছে চঞ্চল পালের, কিন্তু বিগত ১৯ ডিসেম্বর থেকে সে কী কারণে হোটেলে থাকছে এ বিষয়ে তিনি কিছু জানাননি। বিয়ে দেওয়ার পরে একটা দিনে লেগে এই এলাকার বাসীর ফান্ডে সবাই জানে। আমি এই পর্যন্ত এই মেয়েটার তোলে আবার মৃত্যুহারা ৫ লক্ষ টাকা আবার সে ৫-৭ লাখ সম্পূর্ণ মদ খাইয়া এই বিচ্ছিত আপনার কাছে অনুরোধ থাকে। কি সবসময় মদ খেতে? সবসময় ঠিক। আর কি কাজ করতে? এর ২টা শুধু আমি পাওয়াই, তবু শুধু চাল টাউল বেচ চাল বেচ থেকে এই দিনটা আবার খেয়েছি, আমার বড় পড়া পড়ি যায়।